চাচ্ছি আজকে যে প্রতিবাদ মানববন্ধন হলো সেটার কারণ আমাদের সকলের জানা যে চলমান বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে আসলে ন্যক্কারজনক যে ঘটনা আছে এই ঘটনার এই ঘটনাগুলো ঘটার আসলে এইরকম বেড়ে যাওয়ার আসলে কারণটা আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে এই ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনা নৈতিকতার স্খলন। মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে দিচ্ছে। কখনো কখনো ভাবলে মনে হয় কি আমি কি সেই প্রাগ ঐতিহাসিক যুগে চলে গেলাম কিনা, যেখানে প্রতিদিন আমরা সংগ্রাম করছি, আমরা বক্তব্য দিচ্ছি, আমরা সভা সেমিনার করছি একটি সুস্থ সুন্দর সমাজের জন্য। আমরা নারীর অধিকারের কথা বলছি, আমরা সুন্দর একটা পৃথিবীর কথা বলছি, অথচ তখনই কিছু কিছু মানুষ নরপিশাচ বলবো আমি যাদেরকে, যারা সমাজটাকে অস্থিতিশীল করার জন্য, তারা মানবিকতাকে ভুলণ্ঠিত করার জন্য, তারা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে পদদলিত করার জন্য কিছু মানুষ এই ধরনের উগ্র ব্যবহারের মাধ্যমে যেই দৃষ্টান্ত স্থাপন করছে, সেগুলো আসলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করার প্রয়াস মাত্র, আর কিছু না। ভাই আপনার একটি পরিবার আছে এবং আপনি নিজেও একজন পুরুষ। আপনাকে প্রতিদিনের কাজে বলুন বা বিভিন্ন কাজে বাইরে থাকতে পারেন, আপনার পরিবারের কোনো সদস্য যদি জরুরি কোনো কাজে বাইরে যায় তখন আসলে এই পরিস্থিতিতে আপনি কতটা টেনশন ফিল করেন? অবশ্যই টেনশন ফিল করবো। টেনশন ফিল করার কোনো কারণ না, করার কোনো কারণ নাই। কারণ দেখেন, আমরা সবাই কিন্তু সামাজিক জীব, আমরা পারিবারিকভাবে সবাই, আমরা কিন্তু সবার পরিবার নিয়ে বসবাস করি, সমাজে বসবাস করি, এবং এই সমাজের ভেতরে লুকিয়ে থাকে হায়নাগুলাই কিন্তু সমাজের এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা কিন্তু তাদেরকে আমি মানুষ বলি না, তাদেরকে মানুষ বলে নেই, এক কথা তারা হায়না, তারা মানুষরূপী পশু। কি নৃশংসতা, কি নির্মমতা! আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আসিয়ার পুরো শরীরে যতটুকু ক্ষত, ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে? তো এই ধরনের নরপশুদের কাছ থেকে তো আমরা অবশ্যই অবশ্যই আমরা ভীত, তো অবশ্যই। কারণ আমারও সন্তান আছে, আমারও সংসার আছে ভাই, আমার আশেপাশে যে আমার পরিবারগুলো আছে তাদের সন্তান সংস্কার আছে ভাই। তো তাদের তো রক্ষার দায়িত্ব তো আমাদের সব, সামাজিকভাবে আমাদের সবারই। তো যখন আমরা, যে আপনি যে প্রশ্ন করলেন, আমি যখন আমার পেশার কাজে বাইরে থাকি তখন আমি ভিউ থাকি না, অবশ্যই ভিউ থাকি। আমি তখন প্রায়ই ফোন করি, বাসা খবর নেই, যখন সুযোগ পাই আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন করি, কী অবস্থা না অবস্থা, স্কুলের কী অবস্থা বা কলেজের কী অবস্থা বা ওয়াইফে কেমন কী অবস্থা। এগুলো আগের চেয়ে আর বেশি মানে বেড়ে গেছে এগুলো খবর নেওয়াটা। তার কারণ হচ্ছে এই যে অস্থিরতাগুলো বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আর আপনি জিনিস খেয়াল করে দেখবেন, আসিয়া রেপ হলো কার কাছে? এই মেয়েটি কার কাছে আজকে সে এই তার যে দুর্ঘটনার শিকার হলো, সে তার আপন দুলাভাই, আপন দুলাভাইয়ের বড় ভাই, আপন দুলাভাইয়ের বাবা, মানে তার আপন বোনের শ্বশুর। গতকালকে আমি অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখি, আমি এবং টেলিভিশন দেখা মানে আমি কিন্তু বিনোদন অনুষ্ঠান দেখি না, আমি নিউজ চ্যানেলগুলোই বেশি দেখি, এবং অনেক নিউজ চ্যানেলগুলোই সেক্ষেত্রে আমি দেখি। চ্যানেল আই থেকে শুরু করে যা যা আছে সবই দেখি যতটুকু সময় পাই। কালকে চ্যানেল 24 একটা নিউজ দেখলাম, বাবা, চট্টগ্রামে এক বাবা তার 10 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে। আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা, বলেন আমাকে? যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে, আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে, সেই শিক্ষক দ্বারা আমি রেপ হচ্ছি। যেই মসজিদের ইমাম সাহেব দ্বীন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে, সেই ইমাম সাহেব একজন রেপিস্ট। আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন? সো এই যে ঘটনাগুলো ঘটছে, পরিকল্পিত না অপরিকল্পিত, তাতে কোনো রাজনৈতিক যোগ সাজেশ আছে কিনা, তাতে কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার যোগ সাজেশ আছে কিনা না আছে সেটা আমি ক্লিয়ার না। বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে, দিস শুড বি স্টপ, এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত, এমন পানিশমেন্ট হওয়া উচিত যে তাদের ভয়ে কোনোদিন কেউ আর রেপ করার চিন্তা মাথায় না আনতে পারে। দেখেন, একটা কথা বলি, যেটা একটু আগে বলছিলাম, ফ্যাসিস্ট সরকারের আমলে আমেরিকা হঠাৎ করে কিন্তু আমাদের স্যাংশন দিয়ে দিল যে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা অপকর্মযোগী থাকবে, নির্বাচন যারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, তারা সবাই স্যাংশনের আওতায় চলে আসবেন, তারা ভিসা পাবে না। আলটিমেটলি কিন্তু মানুষ ভয় পেয়ে গেল, র্যাব ভয় পেয়ে গেল, র্যাব কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ করে দিল। আপনি যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আভ্যন্তরীণ স্যাংশন দেন যে তাদের কাছে সমাজের কোনো লোক তাদের সাথে মিশবে না, কোনো ওষুধ দোকানদার তার কাছে ওষুধ বিক্রি করবে না, কোনো মুদির দোকানদার তার কাছে চাল বিক্রি করবে না, কোনো মাছ ব্যবসায়ী তার কাছে মাছ বিক্রি করবে না, কোনো চিকিৎসক তার চিকিৎসা দেবে না, এই সমস্ত কিছু তাকে বঞ্চিত করে দেন, তখন তার কোনো পুরোবারকে বঞ্চিত করে দেন, তখন কিন্তু দেখবেন যে সে ভয়ে তার, এবং এইটা একটা তার শাস্তি হবে, তার তো শাস্তি হবেই প্রচলিত আইনে। তো পাশাপাশি তাকে সামাজিকভাবে বয়কট করে দিতে হবে তাকে।
ভাইয়া, চিহ্নিত অপরাধী যেমন আসিয়া আগস্টের 5ই আগস্ট 2024-এর পূর্ববর্তী যে সরকার দীর্ঘ 15 বছর সরকার ক্ষমতায় ছিলেন, তারা প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন, যার ফলে এই সরকারের পতনের পরে সেই দলীয় বাহিনী কিন্তু সে ঠিকমতো তাদের কাজগুলো করছিল না। তাদের রুটিন কাজ, তাদের প্রতিদিনকার কাজ তারা করছিল। আপনারা জানেন যে বেশ কিছুদিন কোনো থানায় কোনো পুলিশ কর্মকর্তা ছিল না, কোনো পুলিশ অফিসার ছিল না, কেউ থানায় ডিউটি করে নাই। এবং তাদের দোষরা এখনো অনেক জায়গায় রয়ে গেছে, তারা হয়তো এখনো ডিউটিতে অনেক জায়গায় গাফিলতি করছে। তা আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সরকার এক রাতে সবকিছু করা সম্ভব না, ধীরে ধীরে হয়ে যাবে। তবে আমাদের একটা দাবি হলো কি, যদি এবং জনগণের দ্বারা জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সক্ষম হবে। ধর্ষণের পক্ষে যে আইনজীবীরা দাঁড়াচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? ছি, তারাও রেপিস্ট, জাস্ট সেম। এটা কিভাবে দাঁড়ায়? শুনেন, আমি তো বললাম যে তাদের ওই যে নৈতিকতার অবক্ষয়, সাপোর্টটা কিভাবে করবে? তাদের কাছে অর্থনৈতিক ব্যাপারটাই মূল্যবান, একটি মানুষের জীবন তাদের কাছে বড় কিছু না। তাদের নৈতিকতার এতটাই অবক্ষয় ঘটেছে যে তারা একটি রেপিস্টকে এবং এই আসিয়াকে যারা রেপ করেছে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কোর্টে গেছে। ভাই আপনি নিশ্চয়ই একজন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমরা যে আপনারা আগে বলেছেন আপনার দলের পক্ষ থেকে এই সরকার ব্যর্থ হলে ফ্যাসিস্টকে বৈধতা দেওয়া হবে, এর পিছনে কোনো এরকম ষড়যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, যেহেতু আমরা বলেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানই ব্যর্থ হবে, 24-এর অভ্যুত্থানই ব্যর্থ হবে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, যে আন্দোলন, সেটা ব্যর্থ হবে। ফ্যাসিস্টের যে ফ্যাসিস্ট পতনের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশ স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন থেকে ব্যর্থ হবে। অতএব তাই আমরা চাচ্ছি যে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে একটি সুন্দর নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচনের দিকে এগিয়ে যেয়ে একটা সুন্দর নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক, যাতে করে এই সরকার অনেক বেশি সময় নিতে যে কিছু ভুলভ্রান্তি, বড় বড় ভুলভ্রান্তিতে পরিণত না হয়, সেখান থেকে তাদেরকে সেফ রাখার জন্য আমরা এই আহ্বান জানাচ্ছি। ভাইয়া, লাস্ট একটা কোশ্চেন, আপনার মতে এই ঘটনাগুলোর শেষ কোথায় এবং একজন নারীর আপনি কোথায় নিরাপদ? আমাদের দেখেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, সবচেয়ে প্রথম কথা রয়েছে। সেকেন্ডলি হচ্ছে যে আপনার মনের ভিতরে এই উপলব্ধি আনতে হবে যে আমি অপরাধ করব না, কাউকে অপরাধের সমর্থন করব না, কাউকে অপরাধ করতে দিব না। এই কিছু বেসিক যে মানবিক শিক্ষাগুলো, যদি এই শিক্ষাগুলো আপনি শিক্ষিত না হন, এটা যদি আপনি মনের ভিতরে ধারণ না করেন, তাহলে আমি যত যাই করি, আপনি কি জানেন যে গত বছর পুরো পৃথিবীতে 3,70,00,000 নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে? শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না কিন্তু। ভাই এখানে পারিবারিক শিক্ষার কোনো সংশ্লিষ্টতা? পারিবারিক শিক্ষা তো একটা অবশ্যই একটা ব্যাপার এনে ফলো করে, সামাজিক শিক্ষা একটা ব্যাপার আছে। আমরা দেখেন অনেক সময় হয় কি, দেখেন এই যে ইভ টিচিং গুলো হয় বিভিন্ন স্কুল কলেজের সামনে, এগুলাকে কিন্তু আমরা খুব হালকা ভাবে নেই। মেয়ে এসে বিচার দিল বাসায়, আচ্ছা মা তুই কাছে কাজ দেখবো না, কালকে ওকে ধমক দিল বা টিচার এসে কিছু বললো, কিন্তু না, এই ইভ টিচারদেরও কিন্তু একেবারে প্রচন্ড পরিমাণে মানে খুব শক্ত হাতে আইনি ভাবে দমন করা উচিত এদের। কারণ এখান থেকে এরা শুরু করে, তারপর ওইখানে যা শেষ করে। তো কোনো ছোট ঘটনাকে আমরা হাতে প্রশ্রয় না দিই। আর নারীদের বিরুদ্ধে কোনো ছোটখাটো অবমাননামূলক, কোনো অসম্মানমূলক কোনো বক্তব্যকেও যাতে আগামী দিনে কোথাও প্রশ্রয় দেওয়া না হয়। চলো, খুব সুন্দর, হ্যাঁ সুন্দর করে একদম।